2026 সালের জুলাই মাস। দিল্লির রাজপথে হাজারো তরুণ তরুণী স্লোগান দিচ্ছে, পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে, শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে। যে দলটির ব্যানারে এই আন্দোলন, তার নাম শুনলে প্রথমে হাসি পাবে। ককরোচ জনতা পার্টি, মানে তেলাপোকা জনতা দল। এই নামটা এসেছে খোদ ভারতের প্রধান বিচারপতির মুখ থেকে বেরোনো একটি মন্তব্য থেকে। আজকের পর্বে একদম শুরু থেকে জানবো কবে, কোথায়, কি প্রেক্ষাপটে এই মন্তব্য এসেছিল আর কিভাবে সেটা রূপ নিল এমন একটা আন্দোলনে যা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। তারিখটা ছিল শুক্রবার, 15 মে 2026। ভারতের সুপ্রিম কোর্টে সেদিন একটা রুটিন শুনানি চলছিল। একজন আইনজীবী ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে দিল্লি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে নির্দেশনা চেয়ে একটি আবেদন করেছিলেন। এই আবেদনে বিরক্ত হয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত সেই আইনজীবীকে তিরস্কার করেন। তিনি মন্তব্য করেন যে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সিস্টেমের উপর আক্রমণ চালায়, আর তাদের সঙ্গে হাত মেলাতে চাওয়া ঠিক না। এরপর তিনি নির্দিষ্টভাবে বলেন, বেকার তরুণদের একটা অংশ তেলাপোকার মতো, অর্থাৎ পরজীবী, যারা চাকরি বা পেশাগত জীবনে জায়গা করতে না পেরে মিডিয়া, সামাজিক মাধ্যম বা তথ্য অধিকার আন্দোলনের মতো ক্ষেত্রে গিয়ে সিস্টেমের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এই মন্তব্য প্রকাশ্য আদালতের কার্যক্রম থেকে আসায় দ্রুতই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমেও এই খবর গুরুত্ব পায়। পরে অবশ্য প্রধান বিচারপতি স্পষ্ট করার চেষ্টা করেন যে তার বক্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে। তিনি মূলত ভুয়া বা জাল ডিগ্রি নিয়ে আইন পেশায় প্রবেশকারীদের প্রসঙ্গে কথা বলেছিলেন, কিন্তু ততক্ষণে দেশজুড়ে তরুণ সমাজের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়ে গেছে। এই ক্ষোভকে সংগঠিত রূপ দেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয় শিক্ষার্থী ও ডিজিটাল যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপক। তার রাজনৈতিক অভিজ্ঞতা নতুন নয়। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত তিনি আম আদমি পার্টির সাথে যুক্ত ছিলেন। দলটির সামাজিক মাধ্যমে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং 2020 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে মিম ভিত্তিক ডিজিটাল প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রধান বিচারপতির মন্তব্যের মাত্র একদিন পর, অর্থাৎ 16 মে 2026 তারিখে তিনি অনলাইনে চালু করেন ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি, ক্ষমতাসীন রাজনৈতিক প্রতিষ্ঠানের একটি ব্যঙ্গাত্মক প্যারোডি হিসেবে। ইন্ডিয়ান টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক জানান যে প্রধান বিচারপতির মন্তব্য তাকে বিশেষভাবে আঘাত করেছিল, কারণ এটা এসেছিল এমন একজনের কাছ থেকে যার দায়িত্বই ছিল সংবিধান আর বাকস্বাধীনতা রক্ষা করা। সিজেপি একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করে যা সোশ্যাল মিডিয়া জুড়ে দ্রুত জনপ্রিয়তায় বিস্ফোরিত হয়। দলটি নিজেদের পরিচয় দেয় যুব সম্প্রদায়ের রাজনৈতিক দল হিসেবে, যার মূল মন্ত্র যুব সম্প্রদায়ের দ্বারা, যুব সম্প্রদায়ের জন্য। তাদের স্লোগানেও রসিকতা মিশে থাকে। নিজেদের তারা বর্ণনা করে সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক আর লেজি বা অলস হিসেবে। কটাক্ষ, মিম আর রাজনৈতিক খোঁচার মাধ্যমে প্ল্যাটফর্মটি রাতারাতি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। গঠনের কয়েকদিনের মধ্যেই শুধু সাধারণ মানুষ নয়, এই আন্দোলনে যুক্ত হন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরাও। সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ, সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ, তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ মহিয়া মৈত্র ও কীর্তি আজাদ। প্রশান্ত ভূষণ প্রকাশ্যেই বলেন, প্রধান বিচারপতির এই মন্তব্য তরুণদের জন্য অবমাননাকর ছিল। এতে বোঝা যায় সিজেপি আর নিছক কোনো মিম পেজ নয়, বরং একটি প্রকৃত সামাজিক শক্তিতে পরিণত হতে যাচ্ছিল। সিজেপির জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে ভারতের সরকারও নড়ে চড়ে বসে। কিছুদিনের মধ্যেই তাদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই পদক্ষেপ আন্দোলনকে দমাতে পারেনি, বরং আরো দৃঢ় করে তোলে। এরপর সিজেপি নিজেদের কার্যক্রম শুধু অনলাইন মিমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব রাজপথের আন্দোলনে রূপান্তরিত করে। জুলাই মাসে ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন তীব্র রূপ নেয়, আর সিজেপি সেই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জানান দেয়। উল্লেখযোগ্য যে কিছু বিশ্লেষক এমনও দাবি করেছেন যে সংসদের চলতি অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা থেকে জনগণের দৃষ্টি সরাতে ক্ষমতাসীন দল নিজেই এই আন্দোলনকে ইন্ধন জুগিয়েছে। যদিও এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং এটি একটি বিতর্কিত অভিযোগ। জুলাইয়ের শেষ সপ্তাহে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
20 জুলাই চলো সংসদ কর্মসূচি চলাকালে দিল্লি পুলিশের সাথে সিজেপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করা হয়। দীপকের দাবি অনুযায়ী সেই সময় 150-র বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যদিও রয়টার্স স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি। এত কিছুর পরও সিজেপি জানিয়ে দেয় তারা আন্দোলন চালিয়ে যাবে। এমনকি সরকারের প্রতি তাদের স্পষ্ট বার্তা ছিল, কথা বলতে হলে সংশ্লিষ্ট মন্ত্রীকেই সরাসরি বিক্ষোভ স্থলে আসতে হবে। আর সবচেয়ে সাম্প্রতিক খবর, দীপক নিজে সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে আন্দোলনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন, প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন এবং ব্যথানাশক ওষুধ খেয়ে দিন পার করছেন। তবে তিনি জানিয়েছেন সাময়িক বিশ্রাম নিয়ে সন্ধ্যার মধ্যেই তিনি যন্তর মন্তর প্রতিবাদ মঞ্চে আবার ফিরবেন। প্রশ্ন উঠেছে, সিজেপি কি শেষ পর্যন্ত হাজারো মিম পেজের মতো একটা পেজ হয়েই থাকবে, নাকি ভবিষ্যতে ভারতের রাজনীতিতে সত্যিকারের একটি শক্তিতে পরিণত হবে? মাত্র 2 মাসের মধ্যে একটা আদালতের মন্তব্য থেকে শুরু হয়ে এটা কোটি কোটি ফলোয়ারদের একটা প্ল্যাটফর্মে, তারপর রাজপথের সংগঠিত আন্দোলনের রূপ নিয়েছে, যেখানে দেশের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আইনজীবী আর সমাজকর্মীরাও যুক্ত হয়েছেন। এখনো এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নেই, তবে এটাই স্পষ্ট যে তরুণ প্রজন্মের ক্ষোভ আর হতাশা প্রকাশের একটি নতুন ভাষা তৈরি হয়েছে, যেখানে হাস্যরস আর প্রতিবাদ একসাথে মিশে গেছে। ককরোচ জনতা পার্টির গল্প এখনো লেখা হচ্ছে। 15 মে একটা আদালত কক্ষের মন্তব্য থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ মাত্র 2 মাসের মাথায় ভারতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আন্দোলন কোথায় গিয়ে থামবে নাকি একদমই থামবে না, সেটি সময়ই বলে দিবে। আমরা এই বিষয়ে ভবিষ্যতের অগ্রগতি নিয়ে নজর রাখব। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।